রূপান্বিতার স্বভাব বরাবর একটু অন্তর্মুখী। বই নিয়েই সে বসে থাকে, একমাত্র খাবারের গন্ধে যেটুকু লোলুপ হয়। স্কুল ছুটি থাকলে বই নিয়ে দোতলার নিজের ঘরে বসে পড়তে পড়তে তার খেয়াল থাকে না যে এইবার স্নানে যেতে হবে। মা এসে তাগাদা দেন, কী রে রু, স্নান করবি কখন? 11টা যে বেজে গেল, বেশি বেলায় স্নান করলে চুল শুকাবে। মামার বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই অবশ্য পড়ায় মন বসছে না। দি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক কিছু দেখিয়েছে। ছোট মামির ঠোঁটে ভালোবাসার নিশানা, কপালে লেগে থাকা সিঁদুর, চোখে মুখে বাড়তি খুশির ঝলক থাকতো ছোট মামির। চলে আসার দিন দিদা মুচকি হেসে বলল, চিন্তা নেই রু, বিয়ের পর তোমার বর তোমাকে অনেক আদর করবে, ভালোবাসবে। সকালে দেখবে তাকে ছেড়ে তোমার ঘর থেকে বেরোতেই ইচ্ছে করছে না। তারপর গোটা দিন অপেক্ষায় থাকবে আবার কখন তাকে নিজের করে পাবে। তখন প্রত্যেকটি রাতই তো মধুযামিনী। রূপান্বিতা বলল, ধ্যাত। দিদা বলল, দিদার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয় রু। এই কদিনে তুমি যে যথেষ্ট পেকেছ সে আমি বেশ বুঝতেই পারছি। বাড়িতে গিয়েই কিন্তু পড়ায় মন বসাতে হবে দিদি। তোমার বাবা তো আবার তোমাকে দিগ্গজ পণ্ডিত বানাতে চায়, তাই চট করে তোমায় বিয়েও দেবে না। সেই অদেখা অজানা লোকটিকে কল্পনায় রেখে কতদিন তোমাকে বিরহানলে জ্বলতে হয় কে জানে। রূপান্বিতা কপট রাগ দেখালো, বলল, দিদু, ভালো হবে না বলছি। দিদা বলল, ভালো যে হবে না সে তো বুঝতেই পারছি দিদি। কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহানলে জালো রে তারে জালো, রয়েছে দ্বীপ না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহার চেয়ে মরণ সে যে ভালো। রূপান্বিতা বলল, ইস, বিয়ে করার জন্য যেন আমি মরে যাচ্ছি। বিয়ে করলে কত কাজ করতে হবে না, রান্না বান্না করতে হবে। তারপর শাশুড়ি যদি কুচুটে বদমাইশ হয় তখন আমায় কে উদ্ধার করবে শুনি? দিদা বলল, তা তোমার শাশুড়ি যদি বুনো ওল হয় তুমিও তখন বাঘা তেঁতুল হয়ে তাকে শায়েস্তা করবে। দীর্ঘশ্বাস ফেলল রূপান্বিতা। সত্যি কি ছেলে মানুষই না ছিল তখন, কত সহজে বিশ্বাস করেছিল দিদার কথা। শাশুড়ি যেই তাকে আক্রমণ করবে অমনি সেও পাল্টা আক্রমণ করবে। কিন্তু সংসারটা তো রণক্ষেত্র নয়, হতে পারে না। এখানে পরস্পরকে ভালোবাসতে হয়। মা বলতেন, ভালোবাসলে নাকি বনের পশুও বশ হয়। এটাও যে কতখানি ভুল সেটা আজ জানে রূপান্বিতা। তবে সেদিন থেকেই মনের গোপন কুঠুরিতে সযত্নে একটা সুখী সংসারের স্বপ্ন লালন করেছিল রূপান্বিতা, যেখানে এক একটি মুহূর্ত অনন্তকাল হয়ে ধরা দেবে তার কাছে, যেমনটি লিখেছেন বিদ্যাপতি। বই হাতে নিয়ে এসবই ভাবছিল রূপান্বিতা। নিচে একটা হট্টগোলের আওয়াজ পেয়ে সে তড়িৎ গতিতে ছুটে এসে বারান্দায় দাঁড়ালো। নিচের উঠোনে মায়ের পায়ের কাছে বসে পড়েছে দীপু মাসি। আমাকে এই কটা মাস তোমার বাড়িতে ঠাঁই দাও দিদি, তাড়িয়ে দিও না। বাবা পাশেই দাঁড়িয়ে আছেন। আজ রবিবার, বাবার অফিস ছুটি। ঠাকুমাও বেরিয়ে এসেছে ঘর থেকে। ছি ছি বৌমা, ওকে তাড়িয়ে দাও। এসব পাপিষ্ঠার চোখের জলে ভুলে যেও না তুমি। ঠাকুমা বলল। মাকে কেমন যেন দিশেহারা লাগছে। মা বলল, কিন্তু মা, কুমারী মেয়ের বাচ্চা হওয়াটা ঠিক দেখায় না ঠিকই, কিন্তু যে আসছে তার তো কোনো দোষ নেই। বলছিলাম কি মা, দীপুকে কি চিলেকোঠার ঘরে রেখে দেব? বাবা বলল, হ্যাঁ মা, বুলু যখন দীপুকে রাখতে চাইছে তুমি আর এতে বাধা দিও না। সামনের মাসে কাজের মাসিও কাজ ছেড়ে দেবে বলছিল মাসির বয়স হয়েছে, শরীরে পোষাচ্ছে না। এই 6টা মাস দীপু থাকুক এখানে, তারপর না হয় বাচ্চা হয়ে গেলে একটা ব্যবস্থা করে চলে যাবে। রূপান্বিতা ভাবছিল, মা তো আর কেউ একার প্রচেষ্টায় হতে পারে না, তার জন্য একজন স্বামী লাগে। কিন্তু দীপু মাসির তো বিয়ে হয়নি, তাহলে কি করে হলো এমন একটা অঘটন? ঠাকুমা বলল, কিন্তু খোকা, একটা নষ্ট চরিত্রের মেয়েকে তুই বাড়িতে থাকতে দিবি? বাবা বলল, কুমারী মেয়ের সন্তান হওয়া নিঃসন্দেহে অপরাধ,
কিন্তু ওকে যদি আমরা এখন বাড়ি থেকে তাড়িয়ে দিই তাহলে তো সে আত্মহত্যা করবে বলছে। ভেবে দেখো মা, সেক্ষেত্রে দুটো প্রাণ শেষ হয়ে যাবে। রূপান্বিতা ভাবে তার মা সে সময় একটা কত বড় বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছিল। বাড়িতে দাদা আছে, বাবা আছেন, এই কুকর্মের দায় যদি তাদের কারো ঘাড়ে এসে পড়ে সে ভয়ও তো তিনি পাননি। অথচ রূপান্বিতা যখন বারবার স্বামী আর শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে শ্বশুরবাড়ি ছাড়তে চেয়েছে তখন সবচেয়ে বেশি তো মাই বিরোধিতা করেছিল। বলেছিল মেয়েদের যখন মাথায় একবার সিঁদুরের রেখা পড়ে তখন সেটাকে অস্বীকার করে বাপের বাড়ি চলে এলে সেই কলঙ্কের দাগ নাকি বাপের বাড়ির ওপরেও পড়ে। সারাদিন মাকে নানা কাজে সাহায্য করত দীপু মাসি। তার মুখ যেন কেউ একেবারে সেলাই করে দিয়েছে। রূপান্বিতা একদিন বলল, মা দেখেছ দীপু মাসি কেমন যেন একেবারে শান্ত হয়ে গিয়েছে, আর অত বকবক করে না, হেসে গড়িয়ে পড়ে না। মা বলল, মেয়ে মানুষের চরিত্রে যখন দাগ লেগে যায় তখন তার বুকের ওপর পাথর চেপে বসে রূপ। রূপান্বিতা বলল, আর পুরুষের চরিত্রে দাগ লাগে না মা? মা বলল, পুরুষরা দাগ লাগতে দেয় না রূপ, বিশেষ করে তার যদি টাকা থাকে, প্রভাবশালী হয়, খুন করে সব প্রমাণ লোপাট করে ফেলে, তারপর টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দেয়। আসল সত্যি বিষ বাও জলের তলায় চাপা পড়ে যায়। বইতে পড়েছে রূপান্বিতা, আইন হলো শক্তিমানের ইচ্ছা। তবু একদিন চুপি চুপি জিজ্ঞাসা করল দীপু মাসিকে, তোমার বাচ্চার বাবা কে গো মাসি? দীপু মাসি বলল, এসব কথা আমাকে জিজ্ঞাসা করো না রু, তাহলে তোমার মা হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। রূপান্বিতা বলল, এখন ভাদ্র মাস পড়ে গেছে, এ সময় কুকুর বেড়ালকেও বাড়ি থেকে তাড়ায় না দীপু মাসি, তোমার কোনো চিন্তা নেই। দীপু মাসি বলল, কিন্তু আমার বাচ্চা হতে তো এখনও অনেকটা দেরি আছে। রূপান্বিতা বলল, তুমি তোমার বাচ্চাকে এতটা ভালোবাসো দীপু মাসি? আর সেই লোকটা কেমন গো? দীপু মাসি দীর্ঘশ্বাস ফেলে বলল, বাচ্চার জন্য আমি কি করতে পারলাম বলো? সমাজ তো তাকে বেজন্মা বলে দাগিয়ে দেবে। আর সেই লোকটা তো একটা অমানুষ গো। এরা হলো রাজনীতির মুখোশ পরা লোক, সেজে গুজে মানুষের সামনে দাঁড়িয়ে ভালো ভালো কথা বলে মানুষকে ভোলায়, চক্রান্ত করে মানুষের আবেগে উত্তেজনার আগুন ছড়ায়, আর আড়ালে বসে কত লোকের যে অনিষ্ট করে সে কেবল তারাই জানে। রূপান্বিতা বলল, তুমি সব ফাঁস করে দাও। দীপু মাসি বলল, ফাঁস করলে সে হয়তো বাধ্য হয়ে আমাকে বিয়ে করবে, কারণ তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। রূপান্বিতা বলল, ওহ, তাহলে তুমি এখানে পালিয়ে এলে কেন? দীপু মাসি বলল, বিয়ের পর সে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছিল, বলেছিল এই বাচ্চাটাকেও শেষ করে দেবে। প্রথম বউটাকে তো মেরেই ফেলেছিল, দ্বিতীয় বউটা ডিভোর্স করে কোনো রকমে প্রাণে বেঁচেছে। সেই জন্যই তো ছোট বৌদির কাছ থেকে লুকিয়ে তোমাদের ঠিকানা নিয়ে পালিয়ে এলাম এখানে। কিছুই বিশ্বাস নেই তাকে। এই গল্প রূপান্বিতার, দীপু মাসির নয়। বাচ্চাকে 7 মাসের করে নিয়ে চলে গিয়েছিল দীপু মাসি। দীপু মাসির ছোটবেলার বন্ধু নাকি উত্তরবঙ্গের একটা হাসপাতালে আয়ার কাজ ঠিক করেছে তার জন্য। আর কোনো দিন দীপু মাসির মেয়ের সাথে দেখা হবে কি না সেটাও জানে না রূপান্বিতা। গলার ডান দিকে একটা জোড়ুল ছিল দীপু মাসির মেয়ের, জন্মদাগ। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আমি আগামীকাল পোস্ট করব। ধন্যবাদ।